ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি শোভন আরেফ। 2009 থেকে 2023 এই 15 বছরে 28টি উপায় দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ থেকে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। প্রতি ডলারের দাম যদি বর্তমান বাজার দরে 120 টাকা যদি ধরা হয়, এর পরিমাণ দাঁড়ায় 28 লাখ কোটি টাকা। গতকাল রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। এই টাকা দেশ থেকে কারা কিভাবে পাচার করছে সেই চিত্র তুলে ধরে শ্বেতপত্রে বলা হয়েছে যে মিথ্যা ঘোষণার আড়ালে বাণিজ্য, খেলাপি ঋণের অর্থ, প্রকল্পের খরচ বাড়িয়ে দেখানো, কর ফাঁকি সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সামরিক এবং বেসামরিক আমলা, বিচার বিভাগ সহ সবাই পাচারে অংশ নিয়েছেন। 397 পৃষ্ঠার শ্বেতপত্র প্রতিবেদনে সার্বিক অর্থনীতি সম্পর্কে আরও বলা হয়েছে যে জিডিপির প্রবৃদ্ধি গতি কমেছে, এতে মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়ার শঙ্কা রয়েছে। এমন দুরবস্থার মধ্যে ইসকন ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। সোমবার দুপুরে ভারতীয় সংবাদ মাধ্যমে ছড়ানো গুজবের জেরে দেশটির আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটেছে। এদিকে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানোর আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। মমতা ব্যানার্জির এমন বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কতটা হুমকি। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন মতে গলায় গলায় বন্ধুত্ব থেকে সাপে নেউলে সম্পর্ক এখন বাংলাদেশ ভারতের। আসলেই কি তাই? দেশের বর্তমানে এই পরিস্থিতিতে এতটা দুর্নীতি আর পররাষ্ট্রনীতি বা ভারত নীতি, বিশেষ করে ভারত নীতিতে কী করণীয়, এসব নিয়ে আলোচনায় আজকে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন সাবেক প্রতিমন্ত্রী, রাজনীতিবিদ এবং রাষ্ট্রভাবনার প্রধান সমন্বয়ক জনাব গোলাম সরওয়ার মিলন এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। নুরুল হক নূর, শুরুতে যদি আপনার কাছে যাই, বেশ অনেকগুলো বিষয় রয়েছে, আমরা ভারতের ইস্যুটাতে আলোচনাটা শুরু করতে চাই। শুরুতে যদি এইভাবে বলি যে ভারত এখন যে আচরণ করছে এবং যেভাবে আচরণ করছে, তার জবাবে বাংলাদেশের অবস্থানকে আপনি কিভাবে দেখছেন, সরকারের অবস্থানকে কিভাবে দেখছেন, এবং তারা যে অপপ্রচার চালাচ্ছে তার জবাবে বাংলাদেশের মিডিয়া বা নাগরিক সমাজ সবাই কি ঠিক পথে আছে কিনা, আপনার মূল্যায়নটি? আপনাকে ধন্যবাদ। আমাদের আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা, দর্শকদেরকেও শুভেচ্ছা। প্রথমে আজকে আমরা এই মঞ্চ থেকে আমার মনে হয় সবাই এটি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমরা নিন্দা জানাই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা যাদেরকে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবেই ভাবি, সেই রাষ্ট্রে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে আপনার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশন থেকে আপনার পতাকা নামিয়ে ফেলা হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটা সংগঠন। এবং কিছুক্ষণ আগে আরেকটি নিউজ দেখছিলাম, মুম্বাইয়ে আপনার বাংলাদেশের উপ হাইকমিশনের সামনেও বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ। এই দুটো ঘটনা কিংবা বাংলাদেশের সাথে গত কয়েকদিন ধরে যে ভারতের যে ইস্যুটি নিয়ে সবচেয়ে উত্তপ্ত বাক্য বিনিময়, বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি জনাব শুভেন্দু অধিকারী, ওখানেই একজন বিতর্কিত ব্যক্তি এবং আপনার তৃণমূল যে মমতার পার্টি, তারাই তাকে অ্যাটেনশন সিকার, ভাইরাল, দুর্নীতিবাজ নামে বলে থাকে। তো উনি যে সমস্ত কথাবার্তা বলছেন একেবারে আক্রমণাত্মক কথা। এবং রিপাবলিক যে বাংলা যে টেলিভিশন, সেই টেলিভিশন চ্যানেল আরেকজন আপনার টিভি উপস্থাপক, অনেকে বলে জোকার, তো সেও যেভাবে বাংলাদেশ চট্টগ্রামকে ম্যাপে ভারতের অন্তর্ভুক্ত করে দেখানো এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিশেষ করে মানে প্রো বিজেপি মিডিয়াগুলো, সেটা ইংলিশ এবং বাংলা বোথ সাইড থেকে, এবং র প্যাট্রোনাইজকৃত এএনআইয়ের মতো মিডিয়া, এশিয়ান নিউজ এজেন্সি থেকে শুরু করে, তারা এই আওয়ামী সরকারের পতনের পর থেকে কিন্তু সংঘবদ্ধভাবে একটা কালেকটিভ প্রোপাগান্ডা চালাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে বাংলাদেশের মাইনরিটিদের উপরে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে হত্যা মামলার আসামি করা হচ্ছে, তাদের ঘর বাড়ি লুট করা হচ্ছে। যেই ঘটনাগুলো আমি মনে করি একেবারেই ভিত্তিহীন এবং অপপ্রচার। বিশেষ করে কিছুদিন আগেই বাংলাদেশের প্রথম আলো সহ বেশ কয়েকটি পত্রপত্রিকায় কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে এই আপনার 4 অগস্ট থেকে 20 অগস্ট পর্যন্ত আপনার 1000টি এই সংখ্যালঘু সংশ্লিষ্ট হামলা কিংবা আপনার সংঘর্ষের ঘটনা ঘটছে। তার মধ্যে 5 শতাধিক ঘটনা ঘটেছে যে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের সাথে স্বাভাবিকভাবেই যারা গত 15 বছর যেভাবে বিরোধী দলের উপরে দমন পীড়ন, অত্যাচার, নির্যাতন চালিয়েছেন, সেই সংখ্যালঘু পরিচয় হলেও তারা একই কাজ করেছেন। বিএনপি নেতাদের নামে মামলা দেওয়া, জামাতের কিংবা আমাদের, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন সঞ্জিত চন্দ্র দাস, তার বাড়ি ছিল ময়মনসিংহের গৌরীপুরে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ইতিহাস, এখানে দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, এই 2019 সালের 22শে ডিসেম্বর লাইট ফ্যান বন্ধ করে একটা নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল আমি সহ আমার সহকর্মীদের উপরে। সেই ঘটনার নেতৃত্ব দিয়েছিল সঞ্জিত। এখন তার বিরুদ্ধে যদি এখন আমরা মামলা করি বা আইনগত প্রতিকার চাইতে যাই, সেটা তো সংখ্যালঘুর কোনো ইস্যু হবে না। এই ধরনের যে ঘটনাগুলো, যেটা বলছিলাম 5 শতাধিক ছিল রাজনৈতিক বিবেচনায় এবং 2 শতাধিক এগুলো হচ্ছে হিন্দুদের কিংবা মুসলমান তারা ব্যক্তিগত প্রপার্টি রিলেটেড, অর্থাৎ রাজনৈতিক আপনার যেটা মানে সংখ্যালঘু বিবেচনায় হামলা মামলা ধর্ষণ এই রকমের কোনো ঘটনা ঘটে নাই। এবং একদম স্পষ্ট আপনার বক্তব্য। এবং আমরা যারা বাংলাদেশের অভ্যন্তরে আছি, সাধারণ নাগরিক থেকে সচেতন নাগরিক, সকলেই বিষয়গুলো জানি। কিন্তু ভারত যেভাবে আপনি বললেন প্রোপাগান্ডা চালাচ্ছে, আপনি মিডিয়াগুলোর নাম উল্লেখ করলেন, সেটা তো সারা বিশ্বে একটা প্রভাব পড়ছে। আমাদের সরকার কিংবা আমাদের যে মিডিয়া মূলধারার বলুন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন, এবং নাগরিক সমাজ যারা আপনারা অনেক বেশি ভোকাল, সঠিকভাবে আমরা সেটি জবাব দিতে পারছি কিনা? না, এটা একেবারেই আপনার কথা সঠিক এবং এই স্ট্যান্ডের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এবং দেখেন, একটা বিষয় আপনারা লক্ষ্য করেন যে বাংলাদেশে এই ফ্যাসিস্টের পতনের পরে বাংলাদেশ প্রশ্নে ভারতের আপনার সরকারি দল, বিরোধী দল এবং আরও যে রাজ্যের যে সমস্ত দলগুলো, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার মোদির সাপে নেউলে সম্পর্ক, বলা ছিল মোদির শপথ অনুষ্ঠানেই জানি এরকম, অথচ বাংলাদেশ প্রশ্নে কেন্দ্রীয় সরকার যে পলিসি নিয়েছে তারা কিন্তু একই স্ট্যান্ডে আছে। দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ভারতের প্রশ্নে একটা সম্মিলিত ভয়েস কিংবা স্ট্যান্ড নিতে পারি নাই। রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ কিংবা আমাদের মিডিয়া এবং আমাদের বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের আমি মনে করি এখানে বড় ধরনের একটা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। কেন ভারতের এই কালেকটিভ প্রোপাগান্ডার বিরুদ্ধে আমরা একটা সঠিক তথ্য আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোকে আমরা দিচ্ছি না? বিশেষ করে ইউনুস স্যারের কারণে আমাদের যে কানেক্টিভিটি এবং যেটা রিচ আছে সেটা কেন আমরা কাজে লাগাতে পারছি না? যেমন সিলেট অঞ্চলে যে বন্যাগুলো হলো, সেখানে সিএনএন কিন্তু পরিষ্কারভাবেই বলছিল যে এখানে ইন্ডিয়ান আপনার নীতির কারণে মূলত এই বন্যা এবং এই সরকারের প্রতি যে অসহযোগিতামূলক মনোভাব সেটা বহিঃপ্রকাশ এই পানি ছেড়ে। সেখানে আমরা কেন এখন পর্যন্ত এগুলো ফেস করতে পারছি না, বিশেষ করে অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে? এবং আজকে যে এই যে কাণ্ডটি ঘটলো, যে বাংলাদেশের একটা পতাকা এইভাবে আগুন দেওয়া এবং নামিয়ে ফেলানো, এটা তো ভিয়েনা কনভেনশন অনুযায়ীও এটা কিন্তু একটা রাষ্ট্র হিসেবে আরেকটা রাষ্ট্র করতে পারে না। এর জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কড়া প্রতিবাদ এবং প্রতিক্রিয়া জানানো উচিত। এবং আমি মনে করি এখানে ভারতের হাই কমিশনারকে ডেকে এর জন্য জবাব দিতে চাও। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ নুরুল হক নূর। আমি গোলাম সারোয়ার মিলন আপনার কাছে আসি। বলছিলাম যে নিউ ইয়র্ক টাইমস বলছে এক সময়কের 2 বন্ধু এখন সাপে নেউলে সম্পর্ক, মানে একদম বৈরী সম্পর্ক। মানে এটি কেবল ইসকন ইস্যু মানে এই সাম্প্রতিক সময়ে, নাকি এর পেছনে আরও অন্য অনেক ব্যাপার আছে? কোন কোন বিষয়গুলো আসলে প্রভাবক হিসেবে বেশি কাজ করছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে এবং আজকে দুইজন আমার অত্যন্ত প্রিয় সহ আলোচক সবাইকে এবং অগণিত দর্শক শ্রোতাকে অবিরাম প্রীতি অফুরন্ত শুভেচ্ছা দিয়ে আমি যেটা বলতে চাই যে আমাদের অনুজ যারা ছাত্র রাজনীতির অহংকার, নূর খুব সুন্দরভাবে বলেছে। আমি শুধু এটুকু বলবো, দেখেন আমার সহকর্মী এখানে আসাদুজ্জামান রিপন আছে, একসাথে আমরা ছাত্র রাজনীতি করেছি। আমি ব্যক্তিগতভাবে আমার রাজনীতি ভাসানী ন্যাপ দিয়ে এবং ফারাক্কা মিছিল দিয়ে কিন্তু সেদিন শুরু হয়েছিল। এই কথাটা টানলাম যেহেতু প্রসঙ্গটা সেখানে। আমাদের রাজনীতিটাই ছিল যে সেই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা বলতাম যে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এটা সেই জিয়া রহমান সাহেব যখন আসলেন তার পরবর্তীতে কিংবা তার আগে আমরা করেছি। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে ভারত বাংলাদেশের সম্পর্কটা, এটা স্বাধীনতার পর আমরা চেয়েছিলাম তাদের সাথে সুসম্পর্ক। আমরা এখনও ভারতের সাথে সুসম্পর্ক চাই, মর্যাদার ভিত্তিতে, চোখে চোখ রেখে কথা ভিত্তিতে এবং আত্মসম্মান যার যার অবস্থানে রেখে। এখন ভারতে পোস্ট অ্যান্ড প্রি 2024, 2000 আগের যে সম্পর্ক, 2000 পরের সম্পর্কটার একটা পার্থক্য আছে। আগে লেন্দুব দর্জির মতো একটা শাসক ছিল যারা ভারতের সম্পূর্ণ কি বলেন এক কথা পারপাসকে তারা সার্ভ করেছিল। ওটা বলতে গেলে তো আর সময় যাবে, যেহেতু সময় নেই আমি কথায় ফিরে আসি। আজকে যখন সমগ্র বাংলাদেশ 2024-এর সেই গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য একমত হয়েছে, একত্রিত হয়েছে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার, এই সরকারের সীমাবদ্ধতা আছে, তার সম্পর্কে আলোচনা সমালোচনা আছে, সেটা আমরা করতে পারবো। কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমাদের মর্যাদার প্রশ্নে।
যেটা নূর সাহেব বললেন যে এটা সত্যি কথা, আমাদের পতাকা পুড়িয়ে ফেলবে, আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা স্বীকার করি 71 সনে আমরা তাদের সাথে একটা সম্পর্ক ছিল, তারা আমাদের সহযোগিতা করেছিল। তার মানে এই না তো আমরা তাদের দাসত্ব করব, আমরা পিন্ডি ছেড়ে দিল্লিকে দাসত্ব করব, এই অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনা এটা ছিল না। তো এইবার যেটা হয়েছে আগরতলায়, যেটা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা গভীর মানে তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাতে চাই। এবং আমি এই প্রথম পর্বে শুধু এইটুকু বলতে চাই, আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং 2024-এর গণ আকাঙ্ক্ষাকে দ্বারা ধারণ করে এই শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। পলিটিক্সের পয়েন্ট অফ ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে না, জাতীয় ঐক্যের কথা তো বারবার বলা হচ্ছে, বিএনপি কিন্তু বারবার বলা হচ্ছে, কিন্তু সেভাবে কার্যকরভাবে জাতীয় ঐক্যটা কিভাবে হবে? না, সেটা তো সরকারের কাছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু আহ্বান জানিয়েছেন, কিন্তু সেটা আজকে এই ইস্যুতে যে আমরা আজকে এটাও বলতে চাই যে হিন্দু মাইনরিটি যারা আছে তাদেরকে আমাদের দায়িত্ব। বাংলাদেশ কিন্তু যারা বলে ধর্মীয় উন্মাদনা, ধর্মান্ধতা, আমরা কিন্তু ধর্মভীরু মানুষ। আমরা কিন্তু এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিরই দেশ বাংলাদেশকে আমরা এই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখতে চাই। আজকে যে পরিসংখ্যানটা সে বলল যে 500 যে হয়েছে সেটা ছিল রাজনৈতিক। এখন সেই রাজনীতির সাথে কিছু ব্যক্তিগত ব্যাপার স্যাপার ছিল, যেটা সে একটা পরিসংখ্যান দিয়ে বলেছে, যথাযথ বলেছে। এখন আপনি পুরোটাকেই যদি আমি পাল্টা প্রশ্ন করি, ভারতে আমার মুসলমান ভাইরা যখন গরুর মাংস কাটে তখন তাদের উপর যখন হামলা হয়, যখন মসজিদে গিয়ে তাকে করা হয়, তাহলে সেটার ব্যাপারে কি আমরা তখন বাংলাদেশ থেকে কি কখনো আমরা বলি না যে আজকে অতীতে তো বলা হয়নি, এখন আমার মনে হয় সেটা বলার সময় আসছে যে তাদের সংখ্যালঘুদের উপর যদি আমরা তখন কথা বলবো, সম্পর্কটি কি আরো বৈরির দিকেই যাবে? এইখানে আসেন কথাটা। আমরা সেটা চাই না। আমরা চাই যে আজকে মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক আছে। বাণিজ্য বলেন, যদিও অসম বাণিজ্য আছে, আমাদের পানির হিস্সা বলেন, যদিও পানির হিস্সা থেকে আমরা বঞ্চিত, যদিও আজকে বর্ডার কিলিং আছে, যদিও সেখানে আজকে সেই বর্ডার কিলিংয়ে হিন্দুদের কিন্তু বর্ডার কিলিংয়ে কিন্তু মরতেছে, তখন কিন্তু কোনো কথা বলে না। ওই ইস্কনের যিনি একজন বহিষ্কৃত, কি নাম, চিন্ময়, তার সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু আজকে এটাকে ইস্যু করা হচ্ছে। ওই 2024-এর গণ অভ্যুত্থান না হলে কিন্তু এটা ইস্যু হইতো না, আপনি আমি লিখে দিতে পারেন। তাহলে আমাদের কথা হলো যে আমি শেষ কথা এইভাবে শেষ করতে চাই যে আমরা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা যখন এটা করতে চাই, যদিও আজকে আমি যেটা দেখেছি তারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা একটা দিয়েছে বিকালবেলা যে এটা নিন্দনীয় এবং তারা নিরাপত্তা করতে চায়, কিন্তু শুধু মুখে নিন্দনীয় বলতে হবে না। আজকে বাংলাদেশ সরকার সমস্ত এমবেসিকে কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে এবং তারা কনভিন্সড, তারা আশ্বস্ত হয়েছে। সুতরাং এই ব্যাপারে ভারতের যে প্রোপাগান্ডা, ওই RTVর কি নাম বললেন, আর ওই যে নেতা আছে একজন শুভেন্দু, সে যেভাবে কথা বলে, এইটা একটা স্টান্টবাজি। আমরা এটা থেকে মানে বেরিয়ে এসে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে চাই, আমরা ঐক্যবদ্ধ হতে চাই, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের ঐক্যটা যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদের সুসংহত করে। ধন্যবাদ গোলাম সারোয়ার মিলন। ডক্টর আসাদুজ্জামান রিপন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি আগরতলায় ঘটেছে দুঃখজনক বলেছে। তারা বলেছে যে কূটনৈতিক ও কনসুলার সম্পত্তিতে কোনো অবস্থাতেই হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়, কিন্তু সব কিছু মিলে মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বলেছেন সেটিকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই বক্তব্য মমতা ব্যানার্জির বক্তব্যকে মমতা ব্যানার্জির ধরনের হিসেবে তিনি দেখতে চান। কিন্তু তীব্রভাবে আপনাদের নেতা বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভাবে বলেছেন যে এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি। আমরা মনে করি এই বক্তব্যের মধ্যে দিয়ে ভারতীয় নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছু হলেও প্রকাশিত হয়েছে। মানে সবকিছু মিলে কি মানে বিএনপির কি একটা ভারত বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে যাচ্ছে কিনা, কিংবা আসলে এই জায়গায় আপনার এই শেষ মন্তব্যটাকে আমি তীব্র নিন্দা করছি। আপনার শেষ মন্তব্যটাকে আমি তীব্র নিন্দা করছি, আপত্তি জানাচ্ছি। একটি রাজনৈতিক দল যখন তার জাতীয় স্বার্থ প্রোটেক্ট করতে পারে না বা জাতীয় স্বার্থে কথা বলতে পারে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সেটা তো সবচেয়ে বড় ফেলিউর। তো আপনি কি করে ভাবলেন যে যখন আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল তিনি ইন্ডিয়ান একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্টেটমেন্ট, তার পশ্চিমবঙ্গ তো কোনো সভরেন দেশ না, একটা সভরেন কান্ট্রির একটা অঙ্গরাজ্য। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ ইজ এ সভরেন কান্ট্রি। একটা স্বাধীন সার্বভৌম দেশে তিনি জাতিসংঘর জাতিসংঘ সেনা মোতায়েন করতে বললেন। তো এটা তিনি
তার রুলস অফ বিজনেস অ্যাজ মানে কি বলে চিফ মিনিস্টার তিনি পারেন কিনা, তিনি পারেন না এক। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে এমন কি ঘটেছে যেটার জন্য তিনি মানে শান্তি সেনা নিয়োগ করার কথা বলবেন। ভারতে তো প্রতিদিন আপনার সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে নৃশংসভাবে, অমানবিকভাবে, এবং এটা সারা পৃথিবী অ্যাকনলেজ করে, মানে প্রেসিডেন্ট বাইডেন থেকে শুরু করে অনেকে তাই করেন। তো এবং মানে তাহলে ওই দেশগুলো কি ভারত বিরোধী? ওই দেশগুলো কি ভারত বিরোধী? আমি যখন বিএনপি একটা ন্যায্য প্রশ্ন তুললো, উদ্বেগ প্রকাশ করলো, সেটাকে আপনার চ্যানেল, আপনার স্টেশন এবং আপনি কেন এই কথা বলছি, কেন দেখুন আপনার ব্যাখ্যা আপনি পরে দেবেন, আগে আমার বক্তব্য আপনি শেষ করেন। আপনাকে তো আপনি অবশ্যই আপনার ব্যাখ্যা দিতে হবে। দ্যাট ইজ দ্য ফল্ট অফ দ্য মিডিয়া। ওই যে আপনি প্রশ্ন তুললেন না, বাংলাদেশের ভারতের মিডিয়া একটা হয়ে তারা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট প্রোটেক্ট করে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আপনাদের মতন লোক বসে আছে এখানে। লোক নো ইট ইজ নট এ কোশ্চেন অফ লাফিং। আচ্ছা, আপনি আপনার মতন লোকেরা যারা এখানে আপনারা বসেন, কাজ করেন, আপনাদের কনসেপশন, আপনাদের আউটলুক, কোনটা দেশের জন্য কথা বলা দরকার, কোন প্রশ্নটা করাটা ন্যাশনাল ইন্টারেস্ট হওয়া উচিত, সেটা আপনাদের প্রায়োরিটির মধ্যে থাকে না। আমরা কিন্তু সেইভাবেই প্রশ্নটা শুরু করেছিলাম, এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু এইভাবে বলেছেন যে মমতা ব্যানার্জির বক্তব্য তিনি মমতা ব্যানার্জির মতো করে দেখেন, মানে সেখানে যদি বিএনপির একজন নেতা এভাবে বলেন, আপনি দুটোকে কিভাবে দেখেন? আমি দুটোকে ধরছি। একটা হচ্ছে ওই গভর্নমেন্টটা, আমি তো আপনাকে বললাম যে আপনি যে দৃষ্টিভঙ্গিতে রেখেছেন, যে দৃষ্টিভঙ্গিতে প্রশ্ন করেছেন, এটাকে আমি নিন্দা করি, আমি তো বললাম। আচ্ছা, ধন্যবাদ। আপনি আপনার মতামত দিয়েছেন, আমি তো আমার কথাই বলবো, আমি তো আপনার কথা বলবো, আমি আপনার অবস্থাটা তুলে ধরলাম। আর এই গভর্নমেন্টের কথা আপনি যেটা জানতে চান, বিকজ দ্যাট গভর্নমেন্ট ইজ নট এ পলিটিক্যাল গভর্নমেন্ট। এটার যে একটা সিকিউরিটি পার্সপেক্টিভ আছে একটা রাষ্ট্রের, সেই সিকিউরিটি পার্সপেক্টিভটা বুঝতে পররাষ্ট্র উপদেষ্টা ফেল করেছেন, যার জন্য তিনি বলেছেন, আমার কথা অত্যন্ত স্পষ্ট, গভর্নমেন্টের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ক্যাটেগরিক্যালি ফেইল্ড করেছেন। বুঝতে উনার উপলব্ধি করতে সক্ষমতা সংকটটা ছিল যে তিনি এটার গভীরতা বুঝতে পারেননি, যে মমতা ব্যানার্জি কথা বলতে পারেন কিনা, ওনার কথার ধরনের বিষয় না। বিষয়টা হচ্ছে স্ট্যান্ড অফ এ ফরেন কান্ট্রিজ, একটা রাজ্যের সিএম। আর আমাদের পার্টির তরফ থেকে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো, আজকে যদি একটা দেশে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতো, তাহলে সেই পলিটিক্যাল গভর্নমেন্টটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই ল্যাঙ্গুয়েজে রিয়্যাক্ট করেছেন, যে দৃষ্টিভঙ্গিটা তিনি পোষণ করেছেন, দ্যাট ইজ দ্য অ্যাবসলিউটলি পারফেক্ট স্ট্যান্ড হওয়া উচিত একটা রাষ্ট্রের। গেল এক। দ্বিতীয়ত, এই পরিস্থিতিটা কেন হলো? আজকে আমি মুন্সিগঞ্জে আমাদের একটা সভাতে আমি উল্লেখ করেছি, ভারত খুবই দুঃখিত, কারণ একটা সোনার হাঁস ডিম পাড়া, এরকম একটা সোনার ডিম পাড়া হাঁস ভারত লস করেছে। যে সরকারটি ভারতকে এত দিত যে যাতে ভারত সারা জীবন মনে রাখে, প্রতি ওয়াক্তে মনে রাখে, প্রতি মুহূর্তে মনে রাখে, এখন এই প্রতি মুহূর্তে দেওয়ার মতো একটা সরকার বাংলাদেশের শাসন ক্ষমতায় নাই। জনগণ মুক্তিযুদ্ধকালীন যে সরকারটি বাংলাদেশের ক্ষমতায় ছিল, সেই সরকারটির প্রধানমন্ত্রী ছিলেন আপনার তাজউদ্দিন আহমেদ। সেই তাজউদ্দিন আহমেদ সাহেবের পুত্র, যিনি শেখ হাসিনার গভর্নমেন্টে তার ক্যাবিনেটের প্রতিমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন, এটা আমি তার বক্তব্য কোট করে বলছি, যে বাংলাদেশের জনগণ তাকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে বাংলাদেশ থেকে। এবং কত বড় নির্লজ্জ সেই সোহেল তাজের স্টেটমেন্ট, এটা বিএনপির স্টেটমেন্ট, আপনি আবার মিসকোট করতে পারেন। সোহেল তাজ বলেছেন যে কত বড় নির্লজ্জ হলে তিনি প্রতি মুহূর্তে বাংলাদেশে আনরেস্ট করার জন্য তিনি ওপারে বসে আছেন। সুতরাং এই বিষয়গুলো আমি খুব হালকাভাবে আমি দেখি না। আমি যেটা দেখি সেটা হচ্ছে যে বাংলাদেশের সভরেন্টির বিরুদ্ধে ভারত এক ধরনের একটা অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছে। মহারাষ্ট্রের কথা নূর বলেছেন, ভারতের মুম্বাইতে, তাই তো? সরি, মুম্বাইতে তিনি, মুম্বাই রাজধানী বোধহয় মহারাষ্ট্রে, বোধহয় ওদের রাজধানী, রাইট। মহারাষ্ট্রে ঘটনা ঘটেছে, কলকাতায় ঘটনা ঘটেছে, আগরতলায় ঘটনা ঘটেছে, এবং ফেনীর বিলোনিয়াতে, সেখানে আমাদের সীমান্তে তারা বিজেপি লোকের সমাবেশ ডেকেছে। সুতরাং আমি এইটাকে মনে করি আমার রাষ্ট্রের জন্য একটা নিরাপত্তার হুমকি। সুতরাং গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে, যেহেতু গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার, এই গভর্নমেন্ট প্রবাবলি, আমি যদি মনে করি, যেহেতু তারা এইভাবে রিয়াক্ট করছেন না, আমি মনে করি ইমিডিয়েটলি গভর্নমেন্টের উচিত হবে বাংলাদেশের ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে, দায়িত্বশীল যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে তাদের বৈঠক করা এবং
মানে এইখানে আমাদের করণীয় কি সেটা না, নির্ধারণ যে করা। জাতীয় ঐক্যের ডাক আপনারা দিয়েছিলেন সেই বিষয় নিয়ে আরো আলোচনা করব। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন। আমরা একটু বিরতির সময় হয়েছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে ফিরবো আমরা কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবার আমরা ফিরে এলাম। দুর্নীতি আর ভারতনীতি কতটা চ্যালেঞ্জে বাংলাদেশ, এই শিরোনামে আজকে আমাদের সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, সাবেক প্রতিমন্ত্রী এবং রাষ্ট্রভাবনার প্রধান সমন্বয়ক জনাব গোলাম সারওয়ার মিলন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আছেন। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম আসলে অনেকগুলো ইস্যু আজকের দিনে, দুটি ইস্যুকে আমরা একটু ভাগাভাগি করে নিয়ে আলোচনা করতে চাই। আমরা ভারতের প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম। ডক্টর আসাদুজ্জামান রিপন, দুর্নীতির শ্বেতপত্র যেটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে গতকাল, কিন্তু সেখানকার পরিসংখ্যানগুলো আজকে আসতে শুরু করেছে পত্রপত্রিকায়। বলা হচ্ছে 2009 থেকে 23 এই সালের মধ্যে $23,400 কোটি বিদেশে পাচার হয়েছে। 22টি খাত দেখানো হয়েছে দুর্নীতি। আমরা পরিসংখ্যান দেখছি, এই পরিসংখ্যানে যেটি উঠে আসছে সেটি কি আসল পরিস্থিতি নাকি বাস্তব চিত্র আরও ভয়াবহ? রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মাঠের পরিস্থিতি আপনার কিভাবে দেখেন? আমি যদি আপনাকে এভাবে বলি, মানে আমি যেটা আপনি, একটা হচ্ছে পারসেপশন, আরেকটা হচ্ছে আপনার রিয়েলিটি। তো আপনি পারসেপশন তো অবশ্যই আছে, যে আমরা বহুত আগে থেকে বলছিলাম যে আপনার মানে টাকা পাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে। যেমন মনে করেন আমার বাড়িতে একেবারেই পদ্মার এই পারে, মানে আমি মুন্সিগঞ্জের লোক, তো একটা পদ্মা ব্রিজের প্রাথমিক প্রাক্কলন ছিল, বা যেটা জাতি মানে আপনার ওয়ার্ল্ড ব্যাংক যেটা ডিসাইড করলো, ওটা কস্ট ছিল 10,000 কোটি টাকা। জি, সেটা যখন 40,000 কোটি টাকা যায় তখন তো বোঝাই যায় যে এখানে দুর্নীতি হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তা এখন 35,000 কোটি টাকার দুর্নীতি হলো না 30,000 কোটি টাকার দুর্নীতি হলো, এটা তো বোঝাই যায় নাকি? আচ্ছা, এখন আপনি যদি হিসেবের কথায় আসেন, প্রতি বছর কত মানে $16 বিলিয়ন বোধ হয় মানে পাচার, গড়ে 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে। যদি মানে এটাও তাও একটা ধারণা। হ্যাঁ, তো আপনি ওইটাই কিন্তু না ধারণা না, ওরা তো একটা নিশ্চয়ই একটা হিসাব একটা বেসলাইনের উপর বেস করি তারপর তারা এটা করেছেন। তাহলে আপনি দেখেন আমাদের বর্তমান রিজার্ভ হচ্ছে $17 বিলিয়ন। এর আগে একটা মানে আপনার টিআইবি থেকে একটা পেলাম, আমরা ইনফরমেশন পেলাম, তারা যেটা জানালেন সেখানে বললেন যে প্রধানমন্ত্রী এবং তার একেবারেই ঘনিষ্ঠ জনেরা তারা পাচার করেছেন $17 বিলিয়ন। তো 17-17-34 এর আগে তারপরে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হলো যে গড়ে 12 থেকে আপনার $15 বিলিয়ন প্রতি বছরে পাচার হয়েছে। তো যদি আমি একেবারে নিচের সংখ্যাটাও যদি ধরি, বড়টা ধরলাম না, $12,000 যদি প্রতি বছর যায়, তাহলে আপনার গত 15 বছরে 1,80,000 মানে 1,80,000 বিলিয়ন, সরি 180 বিলিয়ন, 234 বিলিয়ন বাংলা টাকা 180 বিলিয়ন ডলার, $180 বিলিয়ন মানে 15 বছরে গেছে। আর প্রধানমন্ত্রীর লোকজন যারা মিলে যেটা করেছেন, সব মিলিয়ে যে অঙ্কটা দাঁড়ালো প্রায় $234 বিলিয়ন। $234 বিলিয়ন যদি আমাদের রিজার্ভ থাকতো, যদি পাচার না হতো, তাহলে আপনি চিন্তা করতেন বাংলাদেশটা কি হতো, কোন জায়গায় যেতে পারতাম আমরা। দারুণ ব্যাপার ছিল না? কি বিনিয়োগ করতে পারতাম আমরা। আমি গত কয়েকদিন আগে চীন থেকে ঘুরে আসলাম, আনবিলিভেবল। আমি ইউরোপে গিয়েছি, নর্থ আমেরিকায় গেছি, আই ফাউন্ড সো মেনি পিপল, মানে অ্যাটলিস্ট কিছু লোক তো আমি দেখেছি, সো মেনি বলতে গিজ করা লোক না, 2, 4, 5টা 10টা সাবওয়েতে দেখেছি, রাস্তায় দেখেছি, তারা গান ঠান বাজাচ্ছে, গিটার টিটার বাজাচ্ছে, হেল্প বলছে, এবং ওখানে ওই গিটারের বাক্সের মধ্যে মানুষ গান টান শুনে অথবা যাওয়ার পথে $1, $2 দিয়ে এসেছে। আমি বেজিং শহরের গুরুত্বপূর্ণ 2-3টা শহরে আমি ঘুরলাম মানে প্রোগ্রামে, তারপর মানে ফ্রিলি প্রোগ্রাম শেষ হতে আমরা নিজেদের মতো ঘুরেছি। আমি কিন্তু একটা সিঙ্গেল লোককে পাইনি যে হেল্প মানে সাহায্য দাও, সাহায্য প্রার্থী কেউ। নো, আই ডিডন্ট ফাইন্ড সিঙ্গেল ওয়ান। একদম স্পষ্ট। তাহলে আপনি চিন্তা করেন, চীনের কথা আমরা শুনেছি যে চীন দারিদ্রতার কারণে, অভাবের কারণে তারা অনেক কিছু খাওয়ার অভ্যাস করে ফেলেছিল। সেই চীন কোথায়, মানে জিনপিং এর নেতৃত্বে সেই চীন কোথায় গেছে? আমাদের বাংলাদেশের মানুষ এই $234 বিলিয়ন যদি থাকতো, চীনের মতো অত উন্নয়ন করতে না পারলেও বাংলাদেশ প্রকৃতপক্ষে একটা মধ্যমায়ের দেশে যেতে পারত। মধ্যমায়ের দেশের গল্পর ফাঁদ পেতেছিল, কিন্তু চুরি করে না, চ্যালেঞ্জ না, এটা ফোকলা করে ওই যে বাবার আমলে যেই তলাবিহীন ঝুড়ি ছিল, এখন সে তলাবিহীন ঝুড়িটি উনি আমাদের হাতে ধরিয়ে দিয়ে উনি ওনার মানে পছন্দের দেশে উনি চলে গিয়েছেন। আপনাকে ধন্যবাদ নুরুল হক নূর। যদি একটু সংক্ষেপে বলেন, মানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এভাবে বলেছেন তার রিপোর্টে যে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী 3 সহযোগে চোরতন্ত্র হয়। তিনি বলেছেন এই চক্র ভাঙা আসলে কতখানি চ্যালেঞ্জ, মানে কেবল একটি দলের উৎখাতের মধ্যে কি সমস্যা সমাধান কিনা? এটা আমরাও বলছি যে এই যে আমরা বলছি যে 15 বছরে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়েছিল,
এটা তো একজন ব্যক্তি শেখ হাসিনা সবকিছু করেন নাই, এর সাথে তো বিভিন্ন আপনার শ্রেণী পেশার মানুষও যুক্ত ছিল, তাকে এই দানবী অবস্থায় মানে তৈরি হতে সহযোগিতা করেছিল। সেখানে নিঃসন্দেহে আপনার ব্যবসায়ীদের একটা কমিউনিটি ছিল, যে সমস্ত ব্যবসায়ীরা যে বলেছে না দুনিয়াতে তো আসি যে মরার পরেও জান্নাতে শেখ হাসিনার সাথে দেখা হইবে। তো এই ব্যবসায়ীরা, সাংবাদিকরা যারা নোবেলের জন্য তদবির করার জন্য বলেছে, আর আপনার আমলাতন্ত্র তো আছেই, সেটা তো সবাই আমরা জানি। তো এখন এই তন্ত্র বা এই সিন্ডিকেট ভাঙাটা আসলেই আমি মনে করি যে এটা মানে অসম্ভব না, চাইলে সম্ভব। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমরা যেটা দেখতে পাচ্ছি, ওই শেখ হাসিনার সাথে জান্নাতে চাওয়া ব্যবসায়ীরা এখন নির্বিঘ্নের দাপটের সাথে ব্যবসা বাণিজ্য করতেছে। সরকার তাদের গায়ে হাত দেয়নি এখন পর্যন্ত, বা তাদের অর্থ পাচার কিংবা এই আপনার ব্যাংক লোপাট, ভূমি দখল, সব ধরনের কেলেঙ্কারি তাদের বিরুদ্ধে আছে, কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ধরেন আপনি বসুন্ধরা গ্রুপের কথা বলেন, এত প্রভাবশালী এটা আমরা দেখেছি। সবচেয়ে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সাহেব, এরাই তো আপনার এই ব্যবসায়ীদেরকে জিম্মি করা, অনেকের প্রপার্টি দখল করিয়ে নেওয়া, বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ভূমিদস্যুতা, মানুষ হত্যা, লুটপাট, এমন কোনো অভিযোগ আছে যেটা নাই। কিন্তু বসুন্ধরা গ্রুপের এখন পর্যন্ত কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাদের বিরুদ্ধে ওইভাবে কোনো মামলা হয়েছে? এই যে প্রত্যেকটা রিপোর্ট বলেন, শ্বেতপত্র দেখবেন, বসুন্ধরা গ্রুপের এই যে আপনার 4টা সেক্টরকে তারা হাইলাইটস করেছে, যে ব্যাংক, আপনার ভৌত অবকাঠামো, তথ্য প্রযুক্তি, জ্বালানি, সবখানে দেখবেন বসুন্ধরার নাম আছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ধরাছোঁয়ার বাইরে আছে। একইভাবে আপনি এই আমলাদের বিরুদ্ধে যান, এই আমরা যেটা শুনলাম যে ল অ্যান্ড অর্ডার এখন পর্যন্ত স্বাভাবিক কেন হচ্ছে না? কারণ এই যে ডিসি হিসেবে যাদেরকে অ্যাপয়েন্টেড করা হচ্ছে, এসপি হিসেবে যাদেরকে প্রমোটেড করা হচ্ছে, তাদের অধিকাংশ বিগত সময়েও নিয়মিত প্রমোশন এবং বেনিফিশিয়ারি। তো তাহলে এই প্রশাসনকে দিয়ে আপনি কিভাবে একটা জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তুলবেন? এই 2 নাম্বার ব্যবসায়ীদেরকে, সিন্ডিকেটের ব্যবসায়ীদেরকে এখনো বলবৎ রেখে কিভাবে আপনি এই ক্ষেত্রে একটা স্বচ্ছতা আনবেন? তো কাজেই সেই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, আসলে সব সরকারই একটা দফা রফা করে, একটা কায়দা করে অনেককে সেফ এক্সিট দেয় এবং লোক দেখানোর জন্য কিছু একটা অভিযান করে। তো সেই ক্ষেত্রে আমরা এই সরকারের প্রতি আমাদের আশা থাকবে এবং একই সাথে নজরদারিও থাকবে। সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, যেটা মিলন ভাই বলছিলেন, আমরা রাজনৈতিক দলমত নির্বিশেষে, কিন্তু সরকার যদি বেলায় না হাঁটে তাহলে আবার তাদেরকে টাইনে নামাইতেও আমাদের সময় লাগবে। একদম ধন্যবাদ। মানে এই প্রসঙ্গ নিয়েই গোলাম সারওয়ার মিলন, মানে সরকার এর আগে আমরা দেখেছি, আগের সরকার টিআইবি কিংবা সিপিডির অনেক রিপোর্ট বিভিন্নভাবে এসেছে, তারা আমলেই নেয়নি, উল্টো তারা তাদেরকেই দোষারোপ করেছে। এই সরকারের উদ্যোগে শ্বেতপত্র প্রকাশ হলো, এখন এই সরকার এটাকে কতখানি টেকসই করে যেতে পারবে, এই সমস্যা উত্তরণের পথটা, অন্তত ফুড স্পিডটা কতখানি যেতে পারবে? আজকে $234 বিলিয়ন মানে আপনার 28 লক্ষ কোটি টাকা। এই 28 লক্ষ কোটি টাকায় কিন্তু 5টা বাজেট হতে পারত। এই 28 লক্ষ কোটি টাকায় কিন্তু বিনিয়োগ এবং ঋণ হিসাবে আমরা পাইছি তার অর্ধেক, তার মানে 14 লাখ কোটি টাকা আমরা এটা অর্ধেক পাইছি। তাহলে যা পাইছি বিনিয়োগ কিংবা ঋণ যেটা পেয়েছি, তার বেশি কিন্তু লুট হয়ে চলে গেছে বিদেশে এই অলিগারদের মাধ্যমে। আপনি যদি প্রতি বছর যেটা শ্বেতপত্রে যেটা হয়েছে, 12 থেকে 15 লাখ বিলিয়ন ডলার, যেটার বাংলা টাকায় আসে বর্তমান বিনিময় হারে 1,92,000 কোটি টাকা। তো এই যে একটা অবস্থা, এটা থেকে ধরেন এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যে কথাটা নূর সাহেব এবং আমাদের রিপন সাহেব বলছিলেন, যথাযথ বলতেছিলেন, যে এদেরা একটা চক্র, এটা অলিগার শ্রেণী, সেখানে রাজনীতিবিদ, সেখানে আমলা, সেখানে ব্যবসায়ী, এই যে একটা চক্র, এটাকে অলিগার বলে, এদের একটা চোরতন্ত্র। এরা এটা করেছে এবং এটা করে তারা যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির 40% এডিপি কিন্তু এরা কিন্তু খেয়ে ফেলছে। এবং এই ব্যয়ের কিছু প্রাক্কলন, কিছু হয়েছে আপনার, যাদের ব্যয়ের কোনো বিশ্লেষণ না করে আপনার করা হয়েছে, 70% আপনার বাড়ানো হয়েছে আপনার। আচ্ছা, তারপর আরেকটা কথা বলতে হয়, এটা আমাকে একটু সুযোগ দিবেন। আমাদের রিপোর্ট সাহেব কিন্তু সুন্দর কথা বলছেন, যে পদ্মা সেতুতে 10,000 প্রাথমিক ব্যয় ছিল 10,161 কোটি টাকা, তারপরে এইটাকে 3 বার বাড়ায়া এটা প্রায় 40,000 কোটি টাকা নেওয়া হয়েছে। তো আপনি কর্ণফুলী টানেলের ব্যয় ধরা হয়েছিল 8,446, এটা 10,000 কোটি টাকার উপরে আসছে। মানে প্রায় সবগুলো মেগা প্রজেক্টেই একইভাবে এই যে অবস্থা। তারপর যে ব্যাংকের ঋণ, ব্যাংকেও যে ঋণ হয়েছে, যে ঋণগুলি যারা এস আলম বলেন
কিংবা বসুন্ধরা বলেন কিংবা যারা নিচ্ছেন, এই ব্যাংকের ঋণ দিয়ে কিন্তু যেটা লুট হয়েছে বিনিয়োগ হয়ে, ভালো কথা আমাদের দেশে শ্রমিকরা আছে, যেটা বাইরে চলে গেছে ওইটা দিয়ে 14টা রেল মেট্রো রেল হতে পারে একদম স্পষ্ট। এবং আমি লাস্টে এটা বলতে চাই, সুযোগ দিলে আমরা বিরতির পরে ফিরে এসে আপনার কাছে বাকি বিষয়টা শুনবো। সেই সাথে সবগুলো এই চ্যালেঞ্জ আসলে এই সরকারের জন্য কতখানি কঠিন হয়ে দাঁড়াচ্ছে সেইগুলো নিয়ে আপনাদের আলোচনা শুনবো। রাজকাহনে আমরা বিরতিতে যাচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। দুর্নীতি আর ভারত নীতি কতটা চ্যালেঞ্জে বাংলাদেশ, এই শিরোনামে আজকে আমাদের সাথে ডক্টর আসিফুজ্জামান রিপন, গোলাম সারোয়ার মিলন এবং নুরুল হক নূর আছেন। আলোচনার প্রেক্ষিতে গোলাম সারোয়ার মিলন, আমরা তো দুটি বিষয় নিয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে দুর্নীতি থেকে উত্তরণ, আপনি বলছিলেন সেটা অনেক পরিসংখ্যানের, একই সাথে প্রতিবেশী ভারত, প্রবল প্রতিবেশী ভারতের সাথে এক ধরনের সম্পর্ক উন্নয়ন কিংবা সব কিছু রয়েছে। সরকারের জন্য চ্যালেঞ্জ কি দিনে দিনে বাড়ছে কিনা এবং সেই চ্যালেঞ্জ থেকে বের হয়ে আসার করণীয় কি? দেখেন, সরকারের জন্য চ্যালেঞ্জ তো ইতিমধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা মানুষের নাবিশ্বাস উঠে গেছে নিম্ন আয়ের মধ্যবিত্ত লোকের, ইভেন কি যারা উচ্চবিত্ত তাদেরও, কারণ একটা সবারই তো একটা বাজেট থাকে, এটা একেবারে ইয়ের বাইরে, মানে নাগালের বাইরে। দ্বিতীয় হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন এই মব জাস্টিসের নামে যেটা হচ্ছে, এই যে যারা ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, তারা দেশ কখনো চালান নাই, তারা এনজিও করেছেন কিংবা তাদের অন্য অভিজ্ঞতা আছে। রাষ্ট্রটা হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে রাজনীতিবিদদেরকে যদি সম্পৃক্ত না করা হয়, আজকে আপনি যে পর্বটা এনেছেন দুর্নীতি এবং ভারত নীতি, এই দুইটাকে চ্যালেঞ্জ করার জন্য, দ্রব্যমূল্যকে আপনি নিয়ন্ত্রণে আনার জন্য এবং আপনার আইন শৃঙ্খলাকে করার জন্য একটা রাজনৈতিক ঐক্যমতের একটা গভর্নমেন্ট কিংবা ডক্টর ইউনূসের নেতৃত্বে যদি করা যায় আলোচনার ভিত্তিতে, তাহলে আমি মনে করি এই সমাধানটা সম্ভব। কারণ এর আগে নূরও অনেক সময় বলেছে, যেটাকে আমি ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি, যে প্রথমেই উচিত ছিল যে বিভিন্ন দল থেকে নিয়ে, কারণ এইভাবে এত চ্যালেঞ্জ নিয়ে এই সরকার আগাতে পারবে না। আমি শেষ করতে চাই এইভাবে, অবশ্যই আমরা সংস্কার, একটা যৌক্তিক সংস্কার যেগুলি দরকার মানে সেটা হবে এবং একটা নির্বাচনী রোড ম্যাপ লাগবে, কিন্তু সেটা তো ওনারা ডিসেম্বর জানুয়ারিতে বলবেন। সেই পর্যন্ত যাইতে আপনি পেট্রোল পাম্পে গেলে পেট্রোল নেবেন, তারপরে যাবে, কিন্তু সেই পর্যন্ত যাইতে আপনাকে অনেক চ্যালেঞ্জ, ভারতের চ্যালেঞ্জ, ভারতের নীতির চ্যালেঞ্জ, আপনার আমাদের সার্বভৌমত্বের চ্যালেঞ্জ, আমাদের দুর্নীতির যে অবক্ষয় যে চিত্রটা, এইটার চ্যালেঞ্জ, পাশাপাশি আজকে অন্যান্য যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ একটা সব রাজনৈতিক বড় স্টেক হোল্ডার, বিএনপি থেকে বেশি লোক থাকতে পারে, ক্রিয়াশীল অন্যান্য সংগঠন নিয়ে কিংবা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে নিয়ে একটা ঐক্যমতের একটা রাজনৈতিক শক্তি ডক্টর ইউনূসের নেতৃত্বে যদি হয়, তাহলে আমি মনে করি জনগণ একটা আস্থার জায়গা ফিরে পাবে। ধন্যবাদ। এবং আমরা যদিও সময় কম, নুরুল হক নূর, আপনিও তাই মনে করেন কিনা, মানে সেটিও আবার চ্যালেঞ্জের হয়ে দাঁড়াতে পারে কিনা? এখন এটা আমি মিলন ভাই যেটা বলছিলাম, আমি শুরু থেকে একটা বক্তব্য আমরা দলও মনে করেছিলাম, এখনো যেটা আমরা মনে করি যে এই সংকটটা ছোটোখাটো সংকট না। বাংলাদেশের 53 বছরে যেমন একটা সুযোগ আমাদের জন্য রাষ্ট্র বিনির্মাণের, আবার একই সাথে এই রকমের সংকট 53 বছরে কিন্তু আমরা ফেস করি নাই। কাজে এইটা একটা জাতীয় ঐক্যমত ছাড়া, এবং বিশেষ করে দুটো শক্তি তো স্পষ্ট হয়ে গেছিল, একটা ফ্যাসিবাদী শক্তি, একটা গণতান্ত্রিক শক্তি। তো ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের দোসররা, তাদের সহযোগীরা, বেনিফিশিয়ারিরা এখনও দেশে আছে। সো তারা তো, এবং বিভিন্ন দেশেই বিপ্লবের পরে প্রতি বিপ্লব নানান ধরনের অস্থিরতা তৈরি করার একটা চেষ্টা হয়ে থাকে। এখন জাতীয় ঐক্যের একটা সরকার, ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব সেখানে নিয়ে, এছাড়া এই সরকার শুধুমাত্র এই বর্তমান উপদেষ্টা পরিষদ কিংবা কোনো একটা পলিটিক্যাল পার্টি যদি উইদিন 6 মান্থের মধ্যে পাওয়ারে চলে আসে, এটাকে আপনার আসলে মোকাবেলা করতে পারবে না। সেজন্য আমরা মনে করি যে আমাদের একটা জাতীয় ঐক্যের সরকার দরকার। একদিকে যেমন বাহিরে থেকে আমাদের দেশ এবং পরিস্থিতি নানান ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এবং দেশের মধ্যেও কিন্তু নানান ধরনের বিভাজন গত 4 মাসে আমরা লক্ষ্য করছি। সেক্ষেত্রে নির্বাচন, যেটি নির্বাচনের দাবি করা হচ্ছে, সেটির সাথে কি কোনো সাংঘর্ষিক হবে না? না, নির্বাচন প্রকৃত অর্থে শুনেন, এখন রাজনৈতিক দলগুলোই তো ক্ষমতায় যাবে, ধরেন বিএনপি কিংবা জামাত কিংবা গণ অধিকার কিংবা অন্যান্য দল। কোনো রাজনৈতিক দল উইদিন 6 মান্থের মধ্যে কিংবা 1 ইয়ারের মধ্যে ইলেকশন হলে এই পরিস্থিতি আপনার মোকাবেলা করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ এই যে মিলন ভাই যেটা বলছিলেন, যে রিপন ভাই বলছিলেন, যেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এটা তো স্বীকার করি বা না করি, এটা বাস্তবতা। গত 15 বছরে এই সোনার ডিম পাড়া হাঁসকে তিলে তিলে গড়ে তুলেছে আওয়ামী লীগকে এবং ক্ষমতায় রেখেছিল। সেই সোনার ডিম পাড়া হাঁস তাদের খোয়ার ত্যাগ করেছে। কাজে এখন তাকে খোয়ারে ফেরানোর জন্য যা করা দরকার, খাল কাটা দরকার, পুকুর বানানো দরকার, তারা তাই করতে চাচ্ছে। সুতরাং এইখানে যদি জাতীয় ঐক্যমত বা একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি না করা যায়, তাহলে এই রাজনৈতিক শক্তিকে
এখন যেভাবে অলরেডি বিভাজন হচ্ছে, আরও বিভাজিত করে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টকেও নানানভাবে অস্থির করবে এবং জিম্মি করবে, সেজন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ধন্যবাদ। জাতীয় ঐক্যের বিষয়ে বিএনপির নিশ্চয়ই এখানে ভূমিকা সবচেয়ে বেশি এবং তারা সবচেয়ে বড় দল হিসেবে এগিয়ে আসবে, সেই জায়গাটি থেকে আসলে বিএনপির পক্ষ থেকে ডক্টর আসাদুজ্জামান রিপন আপনি কিভাবে বিষয়টি আমি তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন ইন্ডিয়ার চারপাশে অনেকগুলো প্রতিবেশী আছে, লাইক চায়না, লাইক পাকিস্তান, কিন্তু মূলত আমি যেটা মনে করি যে ইন্ডিয়া দুটো দেশকে শুধু প্রতিবেশী মনে করে, মানে কেয়ার করে। একটা হচ্ছে চায়নাকে আর একটা হচ্ছে ইন্ডিয়াকে, সরি মানে পাকিস্তানকে, বিকজ অফ দেয়ার ক্যাপাবিলিটি, সক্ষমতা, মানে রিটারেট করা, রিটালিয়েশনের দিকে যেতে পারা, বিকজ তাদের নিউক্লিয়ার উইপন আছে, তাদের ইত্যাদি। আপনি কি ভাবতে পারেন ইন্ডিয়া ইজ ডুইং নাও, ইন্ডিয়া আমাদের সাথে যে বিহেভটা করছে, এটা কি চায়নার সাথে করা সম্ভব ছিল? তার ছিল না। পাকিস্তানের সাথে করা সম্ভব ছিল না। আবার আমাদের মতো যে ছোট দেশগুলো আছে, লাইক বাংলাদেশ, লাইক শ্রীলঙ্কা, লাইক মালদ্বীপস, লাইক ভুটান, এইসব দেশগুলোর সাথে এরা কখনো একটা ক্যাজুয়ালিং অ্যাপ্রোচে যায়, অর্থাৎ তোষামত করে, ফ্ল্যাটারি করে, কখনো তোমরা মধ্যম আয়ের দেশে যাচ্ছ, মানে যেটাকে বিভিন্ন আঞ্চলিক ভাষা বলে পটানো করে, মানে ধান্দাবাজি, মানে ধান্দাটা আদায় করা। হ্যাঁ, আবার আরেকটা কথা রিপ্রামেন্ডের দিকেও যায়, মানে গালমন্দ করা। এখন আমাদের গালমন্দ এবং পানিশমেন্টের এবং কখনো পানিশমেন্টের দিকেও যায়। আর 1 মিনিট সময়। তো এখন কথা হচ্ছে কি যে আমি যেটা মনে করি, এই অবস্থায় আমাদের নিজেদের রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে আমাদের সক্ষমতা বাড়ানোর চিন্তা করতে হবে, ইন অল রেসপেক্ট। যদি আমি রাজনৈতিক সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ইন অল রেসপেক্ট, আমি সমস্ত কিছু বলে রাষ্ট্রীয় সক্ষমতা যদি আমি বাড়াতে পারি, তাহলে আমি মনে করি যে আমাকে, সেটা পাকিস্তান হোক, চীন হোক, রাশিয়া হোক, আমেরিকা হোক, আমাকে কেয়ার করবে। আমি অ্যাজ এ সিটিজেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি সেটা হচ্ছে যে আমার রাষ্ট্রের সক্ষমতা বাড়ানোর, সার্বিকভাবে আমার রাষ্ট্রের সক্ষমতা, আমার রাষ্ট্রের শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য আমাদের সেই দিকে মনোনিবেশ করা উচিত হবে। ইসরায়েল যদি এতগুলো বড় দেশকে, একটা ছোট্ট দেশ যদি মানে থ্রেটের মধ্যে রাখতে পারে, ইরান যদি পারে, তাই না, তো বাংলাদেশকে অবশ্যই নানাভাবেই তার সক্ষমতা অর্জন করার কথা চিন্তা করতে হবে, সেটা রাজনৈতিকভাবে, সেটা নানাভাবে। আমেরিকাকে, হ্যাঁ, ইভেন যে উনি বললেন কিউবার কথা বললেন, কিউবার সাথে উত্তর কোরিয়া কথা স্পষ্ট। নিশ্চয়ই এটা নিয়ে আরো একদিন দীর্ঘ আলোচনার সুযোগ থাকবে। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, গোলাম সারোয়ার মিলন এবং নুরুল হক নূর, যারা এতক্ষণ সাথে ছিলেন। সবাইকে ধন্যবাদ জানাতে জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আজকে ফিরবো। আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে থাকুন ডিবিসির সাথে।